নমস্কার, আমি ডক্টর সিদ্ধার্থ মানি, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট আর.এন. টেগোর হসপিটালে। আর আমার সাথে রয়েছে আমারই এক কলিগ ডক্টর কৌশিক মান্না। আমরা একসাথেই কাজ করি, ও আর.এন. টেগোরেই আছে। নমস্কার। আজকের আমরা আলোচনা করব হার্ট ফেলিওরের কিছু নতুন ওষুধ সম্বন্ধে। হার্ট ফেলিওর শব্দটা শুনলেই আমরা ভয় পেয়ে যাই, আমাদের রুগীরা বা ডাক্তার হিসেবে আমরাও ভয় পেয়ে যাই যে হার্ট ফেলিওর হচ্ছে মানে হয়তো অনেক সমস্যায় রুগী পড়তে চলেছে, অনেক কমপ্লিকেশনস হবে। কিন্তু শেষ কয়েক বছরে বা কয়েক দশকে আমরা এমন কিছু ওষুধপত্র পেয়েছি বা এমন কিছু ওষুধপত্র আবিষ্কার হয়েছে, অ্যাভেলেবেল হয়েছে, যেটার সাহায্যে কিন্তু হার্ট ফেলিওরের চিকিৎসা আমূল বদলে গেছে এবং রুগীদের আয়ু বেড়েছে, রুগীদের ভালো থাকার যে প্রবণতা সেটা বেড়েছে, কর্মক্ষমতা বেড়েছে এবং আগেকার যে যতটা সার্জারি বা পেসমেকার এসবের প্রয়োজন হতো সেগুলো কমেছে। তো এই বিষয়গুলো নিয়ে আজকের আমরা আলোচনা করব। কৌশিক, আগে তুই একটু দর্শকদের বল যে হার্ট ফেলিওর ব্যাপারটা সহজে একটু জাস্ট বুঝিয়ে দে কি জিনিসটা। নমস্কার। তো হার্ট স্যার, আমি ডক্টর কৌশিক মান্না। আমি আমার শ্রদ্ধেয় সিনিয়র চিকিৎসক ডক্টর সিদ্ধার্থ মানি স্যারের সঙ্গে আর.এন. টেগোরেই কাজ করি, আমরা একই ইউনিটে থাকি। তো আমরা এরকম অনেক পেশেন্টই পাই যাদের হার্ট ফেলিওর হচ্ছে। তো হার্ট ফেলিওর যদি বলতে হয় সোজা কথাতে, যে হার্টের যেটা কাজ সেটা সে করতে পারছে না। তো হার্টের কাজটা কি? হার্টের একটা কাজ হচ্ছে গিয়ে রিসেপ্ট করা বা রিসিভ করা ব্লাড, আর সেকেন্ড কাজ হচ্ছে পাম্প করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া। তাহলে প্রথম কাজ হচ্ছে রিসিভ করা। কোত্থেকে রিসিভ করবে না? সিস্টেমিক সার্কুলেশন, যেটা রাইট ভেন্ট্রিকেল বা ডান দিকের চেম্বার করে, আর পালমোনারি সার্কুলেশন থেকে ব্লাড যেটা আসছে সেটা বাঁ দিকের চেম্বার করে। তাহলে যদি এই রিসিভিংয়ে প্রবলেম হয় তাহলে হার্টের ফাংশন ডিরেঞ্জ হতে পারে, অথবা হার্ট পাম্প করতেই পারলো না, তাহলে কিন্তু গোটা বডিতে বা শরীরে ছড়িয়ে দেওয়ার যে ব্যাপারটা সেটা হ্যাম্পার্ড হয়। তো আমরা দুটো জিনিসকে মিলেই হার্ট ফেলিওর বলি। তো আজকে মনে হয় আমাদের স্পেশাল টপিক হচ্ছে কি হার্টের পাম্পিং ফাংশন কমে যাওয়াটাই আমাদের আজকে মুখ্য উদ্দেশ্য, মানে হার্ট পাম্প করে গোটা বডিতে বা পালমোনারি সার্কুলেশনে ব্লাডটা পাঠাতে পারছে না। একদমই ঠিক। তাহলে ও যেটা বললো সেটা খুব সুন্দর, দুটো টাইপের কথাও বলে দিল। একটা হচ্ছে যে রিসিভ করতে পারছে না ব্লাড, সেটাকে আমরা বলি ডায়াস্টোলিক হার্ট ফেলিওর। এই শব্দগুলোর সঙ্গে এখন আমাদের পেশেন্টরাও সবাই পরিচিত হয়ে গেছে, ডায়াস্টোলিক হার্ট ফেলিওর। আর যেটা আরো বিপজ্জনক সেটা হচ্ছে সিস্টোলিক হার্ট ফেলিওর, অর্থাৎ পাম্পিং ফেলিওর। আমরা যে ওষুধগুলোর কথা এখন বলবো সেই ওষুধগুলো মেনলি কিন্তু সিস্টোলিক হার্ট ফেলিওর অর্থাৎ পাম্পিং ফেলিওরের ক্ষেত্রেই বেশি ফলপ্রসূ বা বেশি কাজ করে। তো এই যে হার্ট যদি সিস্টোলিক বা পাম্পিং করতে না পারে বা সিস্টোলিক ফেলিওর হয়, তাহলে অনেক রকম লক্ষণ শরীরে দেখা যায়। কৌশিক আমাদের বলবে সিমটমস গুলো সাধারণত আমরা কি দেখতে পাই। এই হার্টের পাম্পিং ফাংশনটা কমে যাওয়া, মানে হার্ট পাম্প করে ব্লাড পাঠাতে পারছে না। এর কারণ যদি আমরা বলি যে হার্টের ফাংশনটা 40% বা ইজেকশন ফ্র্যাকশন 40% বা তার কম হয়ে যায়, তাহলেই আমরা এই সমস্ত প্রবলেমগুলো এনকাউন্টার করি বা ফেস করি। রুগী কি এসে বলেন যে না, আমি কাজ করতে পারছি না, কাজ করতে গেলে আমি হাঁপিয়ে যাচ্ছি, আমার যেটা দৈনন্দিন অ্যাক্টিভিটি বা করার কথা সেটা করতে গেলেই আমি প্রচণ্ড হাঁপিয়ে যাচ্ছি। কেউ কেউ বলেন যে না, আমার পা হাত ফুলতে শুরু করছে। কেউ কেউ বলে যে একটু কাজ করতে গেলে আমার বুকটা এমন ধরফর করছে যে আমাকে থামতেই হচ্ছে। কেউ কেউ বলে যে আমি নর্মাল ড্রেসিং আনড্রেসিং খাওয়া দাওয়া করতে গেলেও সমস্যা হচ্ছে। কেউ কেউ বলেন যে আমি শুতে পারছি না, শুতে গেলেই আমার কাশি হচ্ছে, শ্বাসকষ্টের জন্য আমাকে উঠে পড়তে হচ্ছে, সারা রাত আমরা জেগে বসে থাকছি। তো এই সমস্ত সাইন সিমটমগুলো থাকলে আমরা সন্দেহ করি যে ওনার হার্টের পাম্পিং ফাংশনে কিছু সমস্যা তৈরি হচ্ছে। ঠিক। তাহলে ও খুব গুরুত্বপূর্ণ আরেকটা কথা বললো যে 40% পাম্পিং। আপনারা যে কেউ ইকো রিপোর্ট যদি দেখেন, আপনারা দেখতে পারবেন ইএফ বলে একটা কথা সব ইকো রিপোর্টে লেখা থাকে। ইএফ মানে ইজেকশন ফ্র্যাকশন, অর্থাৎ হার্টের পাম্পিং ক্ষমতা। এই পাম্পিং ক্ষমতা 40-এর নিচে নামলে সেটা রিডিউসড হয়ে যায়, অর্থাৎ ফেলিওর, যেটা সিস্টোলিক ফেলিওর আমরা বলছি, এটা না ক্রমশ সময়ের সাথে আরো কমে যেতে পারে। 35, 30, 25। আমরা এরকমও দেখেছি যে হার্টের পাম্পিং ক্ষমতা 10% বা 15% হয়ে গেছে। এগুলো এন্ড স্টেজ হার্ট ফেলিওর। তো এই ধরনের সিচুয়েশনে আর তখন হার্ট ট্রান্সপ্ল্যান্ট বা এই ধরনের চিকিৎসার কথা ভাবতে হয়। কিন্তু চিকিৎসাটা মেন আমাদের শুরু করতে হবে যখন পাম্পিংটা 40%-এর আশেপাশে বা 40% থেকে কমছে। এবং এই সময়ে আগে আমাদের হাতে এত ওষুধ ছিল না। এখন কিন্তু আমরা এই ধরনের সিচুয়েশনে বা এই পরিস্থিতিতে রুগীকে সিমটম কমানোর জন্য বা রুগীকে পাম্পিংটা বাড়ানোর জন্য আমরা বেশ কিছু
গ্রুপস অফ ওষুধ পেয়েছি। এই ওষুধগুলোর ডাক্তারি পরিভাষা বা ওইসব নিয়ে আমরা বেশি বিস্তারিত বললে কৌশিক আমাদের রোগীরা বুঝতে পারবে না, কিন্তু একটু সহজ করে তুই আর্নি গ্রুপ তারা কিভাবে কাজ করছে বা কিরকম ফল তুই পাচ্ছিস তোর পেশেন্টদের, বা আমরা SGLT2 ইনহিবিটার্স বলে একটা গ্রুপ এসছে যেটা ডায়াবেটিসেও কাজ করছে, যেটা হার্ট ফেলিওরেও কাজ করছে। এটা কিছুদিন আগেও ডায়াবেটিসের ওষুধ হিসেবে আমরা জানতাম, কিন্তু এখন আমরা কার্ডিওলজিস্টরা এই ওষুধ বেশি ইউজ করছি ডায়াবেটিস স্পেশালিস্টদের থেকে। তার কারণ দেখা যাচ্ছে যে এই ওষুধগুলো, যে SGLT2 ইনহিবিটার্স, এরা হার্ট ফেলিওরে ভীষণভাবে উপকার দিচ্ছে, পাম্পিং বাড়িয়ে দিচ্ছে, সিমটম কমিয়ে দিচ্ছে। তো কৌশিক, SGLT2 গ্রুপ যেটা তুই কিরকম ইউজ করিস বা কিরকম ফল পাচ্ছিস? হ্যাঁ স্যার, দুটো ইম্পর্টেন্ট গ্রুপ বা খুব গুরুত্বপূর্ণ দুটো গ্রুপ অফ ওষুধের কথা বলেছেন। একটা হচ্ছে আর্নি গ্রুপ আর একটা হচ্ছে SGLT2 ইনহিবিটার। তো লাস্ট শতাব্দীতে, এই লাস্ট ডিকেড বলবো বা লাস্ট দশকে অন্যতম সেরা দুটো আবিষ্কারের মধ্যে এই দুটো ওষুধের কথা অবশ্যই আসবে, কারণ এরা মর্টালিটি বেনিফিটের সঙ্গে যুক্ত, ডাইরেক্টলি রিলেটেড। মর্টালিটি বেনিফিট মানে কি, যে এমন একটা ওষুধ দিয়ে আমরা হার্ট ফেলিওর পেশেন্টদের লাইফ এক্সপেক্টেন্সিটা বাড়াতে পারছি। তারা অনেক বেশি বছর বাঁচছেন এবং তারা অনেক সুস্থভাবে বাঁচছে, মানে কোয়ালিটি অফ লাইফও তাদের ইমপ্রুভ করছে। তো আর্নি গ্রুপটা কী করে? আর্নি গ্রুপটা হচ্ছে গিয়ে আমাদের ARB বা একটা স্পেশাল গ্রুপ অফ ওষুধ, যে অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার, তারই একটা নেক্সট কনজেনার, তাতে নেপ্রিলিসিন ইনহিবিটারটাকেও অ্যাড করা হয়েছে। এটা কী করে? এটা স্পেশালি ডিজাইন ফর হার্ট ফেলিওর পেশেন্টস, যেখানে কী করে ওরা হার্ট ফেলিওর মর্টালিটি খুবই ভীষণ রকমভাবে ইমপ্রুভ করে দিয়েছে, অলমোস্ট 26%-এর ওপর, আর 30%-এর কাছাকাছি। এবং এটা দেওয়ার পরে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমার যে সমস্ত পেশেন্ট পেয়েছেন তারা প্রথম সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে সিমটোম্যাটিক ইমপ্রুভমেন্টের কথা বলেছেন। মেজরিটি অফ পেশেন্টস তারা বলেছে আমরা ভালো আছি। আমার এক পেশেন্ট বলেছে আমি এখন দৌড়তে পারি, ফুটবল খেলতে ইচ্ছে করছে। আর আমরা অবজেক্টিভ এভিডেন্স মানে 3 মাসের মধ্যে ইকো করে দেখাতে পেরেছি যে অনেক পেশেন্টেরই ইজেকশন ফ্র্যাকশন কিন্তু ইমপ্রুভ করে গেছে, 25-26% থেকে তারা 40% আমরা তাদেরকে তুলে আনতে পেরেছি। সিমিলার এফেক্ট আমি পেয়েছি SGLT2 ইনহিবিটারের ক্ষেত্রেও পেয়েছি, তবে অতটা হয়তো এক্সটেন্ডে পাইনি যতটা আর্নির ক্ষেত্রে পেয়েছি। পেশেন্ট যারা ইউজ করেছে SGLT2 ইনহিবিটার অ্যালং উইথ আর্নি, তারা প্রত্যেকেই বলেছেন প্রথম সিমটম ইমপ্রুভমেন্টটা ড্রাস্টিক হয়েছে উইদিন 1 উইক। তারা বলেছে আমরা কোয়ালিটি অফ লাইফ আমাদের খুব ভালো হয়ে গেছে, আমরা অনেক স্বচ্ছন্দে বেশ কিছু কাজ করতে পারছি। আর তার রিফ্লেকশন, ইকোকার্ডিওগ্রাফির রিফ্লেকশনটা আমরা কদিন পরে পেয়েছি। হ্যাঁ, আমি যেমন 3 মাস মতো দেখেছি যে অ্যাভারেজ 3 মাস পরে ওরা খুব ভালো অ্যাকশন, সেটা ইকোতেও তার রিফ্লেকশনটা আসছে। আমি জানি না স্যারের পার্সোনাল এক্সপিরিয়েন্স কেমন হবে। একদমই আমি তোর সঙ্গে একমত যে সত্যি 2-3 মাসের মধ্যে আমরা খুব ড্রাস্টিক ইমপ্রুভমেন্ট পাচ্ছি। মানে আগে আমাদেরকে রুগীরা যখন জিজ্ঞেস করতো যে স্যার আমার পাম্পিংটা তো 20% কি 25% হয়ে গেছে, আমার কি আর পাম্পিং কোনোদিন বাড়বে না, তো আমরা সোজাসুজি বলে দিতাম যে না, পাম্পিং একবার কমে গেলে আর বাড়া সম্ভব নয়। একমাত্র কিছু বিশেষ ধরনের পেসমেকারস আছে, CRT বলি আমরা, সেটা দিয়েই সেগুলো অনেক দামি পেসমেকার এবং সব ক্ষেত্রে সেগুলো কাজও করে না। কিছু কিছু বিশেষ রোগীর ক্ষেত্রে সেই পেসমেকারে পাম্পিং ক্ষমতা বাড়াতে পারত। কিন্তু এখন আমরা বলতে পারছি বা আমরা ভাবতে পারছি যে হ্যাঁ, এই ধরনের গ্রুপ, আর্নি গ্রুপ বা SGLT2 ইনহিবিটার্স গ্রুপের ওষুধ দিলে পাম্পিং হয়তো বেড়ে যাবে। আমরা রোগীকেও আশা দিতে পারছি এবং অনেক ক্ষেত্রেই আমরা সত্যি সত্যি দেখছি যে পাম্পিং অনেকটাই বাড়ছে। এবং পাম্পিং বাড়লেই আপনারা মনে রাখবেন যে একটা হার্ট ফেলিওর রোগীর যত কম পাম্পিং তত বেশি বিপদ। কি কি বিপদ? হার্ট ফেলিওরের বিপদ, শ্বাসকষ্ট হয়ে মৃত্যুর আশঙ্কা বেশি, অ্যারিদমিয়া বা হার্টের রিদিমের প্রবলেম হয়ে VT, VF এই ধরনের কমপ্লিকেশন হয়ে সাডেন কার্ডিয়াক ডেথ হওয়ার আশঙ্কা বেশি। তাহলে পাম্পিং যার যত কম, তার খারাপ থাকা বা মৃত্যুর আশঙ্কাও তত বেশি। তাই যদি আমরা পাম্পিংটাকে একটু বাড়িয়ে দিতে পারি, 30 থেকে বাড়িয়ে 40 হয় কারোর, তাহলে কিন্তু তার বিপদের আশঙ্কা অনেকটা কমে গেল, তার প্রাণহানির আশঙ্কা অনেকটা কমে গেল, তার কমপ্লিকেশন বা হসপিটালে ভর্তি হওয়ার যে আশঙ্কা সেটাও কমে গেল। তাহলে সব দিক থেকেই ইমপ্রুভমেন্ট হলো। এবং শুধু তাই নয়, একটা খুব গুরুত্বপূর্ণ, কৌশিকও আমার সাথে একমত হবে, যে AICD বা পেসমেকার, CRTD পেসমেকার আমরা আগে পাম্পিং কম রুগীদের হামেশাই লাগাতাম। এখন অনেক রোগীকেই কিন্তু আমাদের আর লাগাতে হচ্ছে না। আমরা প্রথমে এই ওষুধগুলো দিয়ে 3 মাস 6 মাস অপেক্ষা করছি এবং যাদের ক্ষেত্রে দেখছি পাম্পিং বেড়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে আমাদের আর পেসমেকার লাগাতেই হচ্ছে না। তাই রোগীর অর্থও বাড়ছে, রোগীর বিপদের আশঙ্কাও বাড়ছে, রোগী ভালো থাকছে। এবং কৌশিক যেরকম বললো যে ওর রোগী হাঁটতে চাইছে, দৌড়তে চাইছে, এক্স্যাক্টলি তাই। আমাদের রোগীরাও বলে যে হ্যাঁ, আগে আমি বাথরুম যাওয়ার ক্ষমতা ছিল নাকি, 1 তলা উঠলে হাঁপাতাম, এখন আমি 4 তলা তাড়াতাড়ি করে উঠে
উঠে যেতে পারছি। তো এই যে ইমপ্রুভমেন্ট, এটা সত্যি অভাবনীয়। এবং আমরা গত 10 বছরে আমাদের যে অভিজ্ঞতা, আমরা সত্যি আমাদের স্টুডেন্ট লাইফে আমরা ভাবতে পারিনি যে এরকম ওষুধও আমরা পাবো। যে হার্ট ফেলিওর নিয়ে আমরা এত হতাশ হতাম যে হার্ট ফেলিওর রুগীরা চলতে পারছে না, পা ফুলে যাচ্ছে, মুখ ফুলে যাচ্ছে, তারা এতটা ইমপ্রুভমেন্ট পাবেন। তো এটা সত্যি একটা দারুণ সাফল্যের জায়গা। একদম, আমিও স্যারের সঙ্গে একদমই একমত। তো কৌশিক, তাহলে আমরা এটাই আমাদের রুগীদেরকে বলবো যে হার্ট ফেলিওর হলেই আমাদের এক্ষুনি রুগীদের ভয় পাওয়ার অতটা কিছু নেই। আমাদের এখন অনেক রকমের ওষুধ বেরিয়েছে এবং আমরা সেই ওষুধের সাহায্যে অ্যাটলিস্ট কি বলবো 50% রুগীকে তো অন্তত নর্মালের কাছে আনতেই পারছি। কি বলিস? একদম 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 একমত। কারণ অনেক পেশেন্ট যারা, প্রথম কথা তো শুধু অপারেশন করাটাই ব্যাপার নয়, তার রক্ষণাবেক্ষণের ব্যাপার আছে। মানে একটা পেসমেকার বসানো, তার প্রি এবং পোস্ট অপারেটিভ যে কেয়ার, সেগুলো অনেক কিছু চলে আসে। তো যদি আমরা পেশেন্টকে পেসমেকার থেকে বাঁচাতে পারি, মানে হাত থেকে বাঁচাতে পারি, অ্যাটলিস্ট মেডিকেল ম্যানেজমেন্ট করতে পারি, তো আমার মনে হয় 100% রোগী সেটাই চান। এবং শুধু তাই নয়, তুই দেখ লাইফস্টাইল চেঞ্জেস। আগে হার্ট ফেলিওর হলেই আমরা 1200 কম জল খেতে হবে, 1 লিটারের কম জল খেতে হবে। এবারে যদি পাম্পিং বেড়ে যায়, তাহলে আমরা রোগীকে ইচ্ছা মতো 2 লিটার 2.5 লিটার জল খেতে বলতে পারছি। সে যে আগে চাকরিতে কাজ করতে পারছিল না, বা সে হয়তো প্লেন চড়তে পারছিল না, এখন আমরা বলছি হ্যাঁ আপনি প্লেনে নিশ্চিন্তে চড়তে পারবেন। তো সব দিক থেকেই কিন্তু আমরা এটাতে সত্যি রুগীদেরকে অনেকটা উপকার দিতে পারছি। তো আমরা দুজনেই সম্মিলিতভাবে আপনাদের বলবো, ভয় পাবেন না। যদি হার্ট ফেলিওরের মতো সিমটম হয়, যদি ইকোতে আপনাদের পাম্পিং কম আসে, তাহলে অবশ্যই আমাদের কাছে আসুন, আমাদের ওপিনিয়ন নিন, ওষুধপত্র খান, এবং আশা করব অনেকেই হয়তো সিমটম থেকে বা বিপদ থেকে খুব দ্রুত মুক্তি পাবেন। নমস্কার।